বার্সেলোনা আরও একবার কাতালুনিয়াতে এসপানিওলের মাঠে শিরোপা উদযাপনের জন্য প্রস্তুত। আজকের ম্যাচে এসপানিওলকে তারা হারালে অথবা না হারলে এসপানিওলের কাছে বার্সেলোনা ২৮তম বারের জন্য লা লিগার শিরোপাটা ঘরে তুলছে। হিসেবে আসলে বার্সেলোনার হাতে এখনো ৩টা ম্যাচ আছে, তবে পয়েন্ট টেবিলের যে অবস্থান এই ম্যাচ থেকে জয় পেলেই বার্সেলোনা সেই লা লিগার শিরোপাটা তারা পেয়ে যাচ্ছে। তবে স্প্যানিওল তাদের মাঠে যে বার্সেলোনার এর আগেও লাস্ট বার যখন তারা গিয়ে শিরোপাটা জিতেছিল লা লিগার ২ বছর আগে, তখনও দেখেছিলাম যে শিরোপা উদযাপন নিয়ে আসলে একটু ঝামেলা হয়েছিল, গ্যাঞ্জাম হয়েছিল। সেই জিনিসটা এবার যেন না হয়, হ্যান্সি ফ্লিক কিন্তু সরাসরি সেটা বলে দিয়েছে। রিয়াল মাদ্রিদের সাথে ১ ম্যাচ কম খেলা, ৬ পয়েন্টের ডিফারেন্স বার্সেলোনার। এইখানে একটা মজার ঘটনা আছে। আজকে কত তারিখ? মে মাসের ১৬ কি? এক্স্যাক্টলি ১৫ না ১৬? আজকে ১৫ তারিখ। আজকে ১৫ তারিখ। ২ বছর আগে মে মাসের ১৪ তারিখে জাভি হার্নান্দেজের বার্সেলোনা গিয়েছিল এসপানিওলের মাঠে খেলতে, এবং ওই এসপানিওল ছিল রেলিগেশন জোনের ওই দিকটাতে। এইবার আসলে রেলিগেশন জোনে না থাকলেও খুব কাছাকাছি এসপানিওল ওই দিকটাতেই ঘোরাফেরা করছে। তো এসপানিওলের মাঠে বার্সেলোনা যখন শিরোপা উদযাপন শুরু করলো, শেষ বাঁশি বাজার পরে এসপানিওল যেহেতু তাদের কাতালান ডার্বি, তখন স্টেডিয়ামের গ্যালারি থেকে শয়ে শয়ে লোক মাঠে নেমে এলো এবং বার্সেলোনা মাঝ মাঠে তাদের উদযাপন বাদ দিয়ে চলে গেল টানেলে। এইটা নিয়ে এখন শঙ্কার জায়গা যে আবার যখন এই এসপানিওলের মাঠেই বার্সেলোনা উদযাপন করতে যাচ্ছে, তখন আবার এই রকম বাগড়ার মুখোমুখি তাদের হতে হবে কিনা। এই কারণেই হান্সি ফ্লিককে প্রশ্ন করা হয়েছিল যে আপনি দলের উদযাপন নিয়ে কিছু ভাবছেন কিনা, কিন্তু ভদ্রলোক এতই ভদ্র, তিনি বলছেন তিনি উদযাপন নিয়ে কিছু ভাবছেনই না ম্যাচের আগে। আমাদের ম্যাচে মনোযোগ দিতে হবে, আমাদের ৩ পয়েন্টের জন্য লড়াই করতে হবে, এরপর যা সঠিক আমরা সেটাই করব। সঠিক কি তাহলে উদযাপন? ম্যাচের যদি আপনি ৩টা পয়েন্ট পান বা আজকে যদি শিরোপাটা আপনি আপনার ঘরে নিয়ে আসতে পারেন, এরপর উদযাপনের বাদ ভাঙা মাত্রাটা হয়তো আমরা দেখব। দেখেন সেই ম্যাচটা বা ওই যে আপনার ২ বছর আগের ঘটনাটা, এটাও কিন্তু তিনি বলছেন তিনি তখন সেটা টিভিতে দেখেছেন। এরকম যেন কোনো সিচুয়েশন না আসে সেই চেষ্টাটাই করবে বার্সেলোনা। তবে এই স্প্যানিওল কিন্তু এই সিজনে রিয়াল মাদ্রিদকে আটকে দিয়েছিল, এবং স্প্যানিওলের কোচ তিনি বলছেন আমরা যদি রিয়ালকে আটকাতে পারি তাহলে কেন নয় বার্সেলোনা। যদি আসলে এই কথার লড়াইটা যদি শেষ পর্যন্ত তারা ফুটিয়ে রাখতে পারে মাঠের মধ্যে, তাহলে হয়তো বা বার্সেলোনা শিরোপার যেই স্বপ্নটা রয়েছে সেটা একটু দীর্ঘ হবে। তবে বার্সেলোনা কিন্তু এরই মাঝে তাদের পুরো প্রস্তুতিটা তারা নিয়ে রেখেছে। শিরোপা উদযাপনের পর তারা কিভাবে সেলিব্রেশনও করবে, কিভাবে প্যারেড হবে, ওই ছাদ খোলা বাসের ব্যবস্থা সবকিছু কিন্তু মোটামুটি রেডি। এই ম্যাচে তো আসলে বার্সেলোনার খুব রিল্যাক্স ওয়েতেই তারা মাঠে নামতে পারবে। ফেরান তোরেস খেলতে পারবেন না, তার একটা ছোটখাটো সার্জারি হয়েছে। রবার্ট লেভানডস্কিকে আমরা হয়তো স্টার্ট করতে দেখতে পারি এই ম্যাচটায়। তিনি মোটামুটি ফিট আছেন। লেভানডস্কি পিচিচি ট্রফির জন্য লড়ছেন কিলিয়ান এমবাপের সঙ্গে, এবং এমবাপের গোল যেহেতু ২৮টা হয়ে গেল লা লিগাতে, এল ক্লাসিকোতে হ্যাটট্রিক করে পিছিয়ে পড়েছেন, এগিয়ে গেছেন কিলিয়ান এমবাপে, পিছিয়ে পড়েছেন লেভানডস্কি। যে 3টা ম্যাচ বাকি আছে সেখানে বার্সেলোনার ব্যক্তিগত লড়াই আছে যে লেভানডস্কিকে এই ৩৫-৩৬ বছর বয়সে এসে পিচিচি ট্রফিটা জিতিয়ে দেওয়ার সুযোগ করে দেওয়া। এই কারণে ফেরান তোরেসের না থাকাটা অত দুশ্চিন্তার কারণ বার্সেলোনার জন্য নয়। আপাতত তো দুশ্চিন্তা নাই, কারণ বার্সেলোনার শিরোপা উদযাপন মূলত শুরু হয়েছে রিয়াল মাদ্রিদকে ঘরের মাঠে ৪-৩ গোলে হারানোর ঠিক পরের মুহূর্ত থেকেই। ওই সময় তো আমরা শুনলাম ক্যাম্পিয়নেস রব, ওলে ওলে ওলে, যেটা স্পেনের একেবারে আইকনিক টাইটেল সেলিব্রেশনে আমরা সব সময় শুনি। এই বার্সেলোনা যখন চ্যাম্পিয়ন হচ্ছে, এটা তো একেবারে সময়ের ব্যাপার, তখন এই ক্রেডিটটা আসলে হান্সি ফ্লিককে দেওয়া দরকার। 2 বছর আগের যে জাভি হার্নান্দেজের বার্সেলোনা ছিল, তারাও চ্যাম্পিয়ন হয়েছিল, এবং সেই সময় সিজনের শুরুর দিকে লোকে আসলে বার্সেলোনাকে ওইভাবে ফেভারিট ধরে নাই। ওই রিয়াল মাদ্রিদও অনেক বেশি শক্তিশালী ছিল, ওই রিয়াল মাদ্রিদকেই লোকে এগিয়ে রাখছিল। কিন্তু ওইবার বার্সেলোনা যেভাবে টাইটেলটা জিতেছিল আর এইবার যেভাবে বার্সেলোনা টাইটেল জিতলো, তার ভেতরে একটা পরিষ্কার তফাৎ আছে। এটা হচ্ছে বার্সেলোনার ডিএনএর তফাৎ। বার্সেলোনাকে আপনি যে ব্র্যান্ডের ফুটবল খেলায় খেলে দেখে অভ্যস্ত, সেই ব্র্যান্ডের ফুটবল বার্সেলোনা এইবার খেলেছে, যেখানে হয়তো ডিফেন্সিভ শেপটার কথা অনেকে হয়তো বলবেন সমালোচনার সুরে যে এটা যদি পরিবর্তন করা যায় তাহলে হয়তো বার্সেলোনা এবার ট্রেবলও জিততে পারত। 2 বছর আগে জাভি হার্নান্দেজ বার্সেলোনাকে লিগ জিতিয়েছিলেন অনেকটুকু
ডিফেন্সিভ স্টেবিলিটির ওপরে ডিপেন্ড করে। সেখানে মার্ক-আন্দ্রে টের স্টেগেন সিজনের অন্যতম সেরা পারফর্মার ছিলেন। আর এইবারের গল্পটা পুরোপুরি আলাদা। সেখানে আপনার গোলকিপার যিনি এলেন ভয়েচেক শেজনি টের স্টেগেনের জায়গায়, তাকে সেকেন্ড হাফে আমরা দেখলাম খুব ভালো করতে, কিন্তু তার আগে তার সামনে থাকা যে রক্ষণ তারাও যথেষ্ট পরিমাণ গোল হজম করেছে। অনেকগুলো চড়াইয়ে গেছে, অনেকগুলো উতরাই হয়েছে। যেমন নভেম্বর মাসের আগ পর্যন্ত আমরা বলছিলাম বার্সেলোনা চ্যাম্পিয়ন হওয়ার পথে আছে। আমরা একসময় বলছিলাম যে হানিমুন পিরিয়ড শেষ হয়ে গেছে। সেখান থেকে রিয়াল মাদ্রিদ একটা সময় আবার 7 পয়েন্টের লিডে গেল। সেখান থেকে বার্সেলোনা তাদেরকে ধরে তাদেরকে টপকেও গেল। এই শিরোপাটার দাম আমার মনে হয় 2 বছর আগে থাকা জাভি হার্নান্দেজের অধীনে জেতা যে শিরোপা তার চেয়ে একটু বেশি হবে। দেখেন আপনি এই সিজনে বার্সেলোনা 95টা গোল করেছে, মানে ক্লোজ টু তারা 100 গোলের সামনে আছে। আপনি হচ্ছে তাদের যে ফ্রন্ট লাইনে 3 জনের কাছ থেকে আপনি বেস্ট আউটপুটটা পাচ্ছেন। শুধু আসলে 3 জন বলা যাবে না, এখানে আপনার ফেরান তোরেসকেও ধরতে হবে। তিনি স্টার্ট করেছেন কয়টা ম্যাচ, খুব বেশি না, 19টা গোল 7টা অ্যাসিস্ট, তার 7টা অ্যাসিস্ট চলে এসেছে। সব মিলে মনে হয় মানে গেম টাইমও খুব বেশি তিনি পান নাই লেভানডফস্কির ইনজুরিতে পড়ার আগ পর্যন্ত। এই জিনিসগুলো আসলে কাজ করেছে। এবং হান্সি ফ্লিকের একটা জিনিস আপনি আসলেই চিন্তা করেন, এই যে লাস্ট এল ক্লাসিকো হলো, বার্সেলোনা নিজেদের হাফে অলমোস্ট 24 মিনিট, আমি প্রেস কনফারেন্সে শুনছিলাম হান্সি ফ্লিক বলতেছিল যে এটাই আসলে মেজর ডিফারেন্সটা ক্রিয়েট করে অন্য দলের সাথে। বার্সেলোনা 24 মিনিট আপনি পুরো 90 মিনিটসের হিসাব করলে বল নিজেদের কাছে রেখেছে। রিয়াল মাদ্রিদ প্রেস করেও বলটা আসলে তাদের কাছ থেকে নিতে পারে নাই। মানে এটাই তো প্রমাণ করে বার্সেলোনার যেই প্লেইং অ্যাটিটিউডটাই চেঞ্জ হয়ে গেছে। 23 মিনিটের মতো ফার্স্ট হাফে ওই ম্যাচে, যেই ম্যাচের কথা বলছেন এল ক্লাসিকো, রিয়াল মাদ্রিদ কোনো পাস কমপ্লিট করতে পারে নাই বার্সেলোনার হাফে। যেই মোমেন্টে ওই মোমেন্টে তারা 2-0 গোলের একটা মোমেন্টে তাদের লিডও ছিল। ম্যাচের সম্ভবত 17 মিনিটের পর থেকে 39 মিনিট পর্যন্ত একটা টাইম, সেই টাইমে রিয়াল মাদ্রিদ কোনো পাস কমপ্লিট করতে পারে নাই। বার্সেলোনার শক্তির জায়গা তাহলে কি হইলো, যে সেটা তাদের মিডফিল্ড কন্ট্রোল। আমরা যতবার ফরওয়ার্ডদের নাম নেই ততবার আমাদের নেওয়া উচিত আসলে ফ্র্যাঙ্কি ডি ইয়ং, তাই না? ওই ম্যাচের অন্যতম সেরা পারফর্মার। আপনি যদি এই বার্সেলোনাকে পরের বার চিন্তা করেন যে তারা যদি রিয়াল মাদ্রিদ শক্তি বাড়াবে, কোনো সন্দেহ নাই। বার্সেলোনা পরের বার তাদের চ্যাম্পিয়ন্স লিগ জেতার আরও বাধ্যবাধকতা চলে আসবে, যেহেতু 10 বছর হয়ে গেছে তাদের শেষ ইউরোপিয়ান ট্রফির। এইখানে বার্সেলোনা শক্তি বাড়াবে কোন জায়গায়? বার্সেলোনা যে ডিফেন্সিভ শেপ, যেটা ওই যে হাইলাইন ডিফেন্ডিং এর নিয়ে এত কথা আমরা বলি, এই ফাঁক গোলে আপনি চ্যাম্পিয়ন্স লিগে গোল খেয়ে বসবেন, হয়তো লা লিগায় উতরে যাবেন। সেইখানে আমরা হান্সি ফ্লিককেও বলতে শুনলাম রিয়াল মাদ্রিদের ম্যাচের পরে যে তিনি তার ডিফেন্সিভ শেপ নিয়ে ভাবতে চান বা ভাববেন, বা এটা এইভাবে চলতে পারে না। আপনি কত ম্যাচ 4-3, 5-3 এইভাবে জিততে পারেন? আমি জানি না আপনি এইভাবে ফুটবল খেলছেন কিনা। যে একটা সময় আজান দিত, আমরা যখন বিকেলে ফুটবল খেলতাম, তো আজান দেওয়ার সময় লোকে বলতো যে এইবার যদি আজানের মধ্যে যে গোল দিবে গোল্ডেন গোলের মতো শেষ, কারণ আজান শেষ হইলে তো আমাদের বাসায় ফিরতে হবে। তো ওই সময় যে খেলাটা হইতো যে এই পাশ ওই পাশ, এই পাশ ওই পাশ, কোনো শেপ নাই, কিছু নাই, অ্যাটাক 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 অ্যাটাক। বার্সেলোনা তো অনেকগুলো ম্যাচ এইভাবেই উতরে গেছে। দেখেন, এবং বয়সেরও তো আপনার একটা ব্যাপার আছে। হ্যাঁ, ওই জায়গায় ধরেন রোনাল্ডো আরোহো, ইনিগো মার্টিনেজ, তাদের তো আসলে আপনার এইজটাও তো হয়ে গেছে। আপনি রিয়াল মাদ্রিদ যখন একজন ইয়াং সেন্টার ব্যাক সাইন করাচ্ছে, বার্সেলোনা হয়তোবা সেই দিকটাতে হাঁটবে, মানে নতুন কার উপর ভরসাটা রাখা যায়। পাউ কুবার্সি তো আছে, আবার আপনি হিসাব করলে তো রিয়াল মাদ্রিদেরও তো ছিল, রাউল অ্যাসেন্সিও আসলে ছিল। এই জায়গায় মনে হয় বার্সেলোনা একটু মানে এক্সপেরিয়েন্স সেন্টার ব্যাকের দিকে তারা আসলে হাঁটতে চাইবে, এবং আপনার তো সেটা দরকার। অ্যাট দ্য সেম টাইম সম্ভবত ফুল ব্যাকের কথাও তারা ভাববে। আমি জানি না লেভানডফস্কির রিপ্লেসমেন্ট তাদের প্রয়োজন আছে কিনা। ফ্র্যাঙ্কি ডি ইয়ং এর জায়গাটাও কিন্তু আসলে নিয়ে আলোচনা মাঝখানে কিন্তু শুরু হয়ে গিয়েছিল যে ফ্র্যাঙ্কি ডি ইয়ংকে ছাড়া ছেড়ে দেয়া হবে কিনা, সেই জায়গায় নতুন কোনো ইনক্লুশন আসবে কিনা। আলোচনা বোধহয় খুব রোনাল্ড আরাউহোকে নিয়েও হচ্ছে, এবং সেটা খুব একটা পছন্দ করছেন না হান্সি ফ্লিক। তিনি ওটা থামতেও বলছেন। প্লেয়ার্স কোচ বললে কিছু বোঝালে সেটা হান্সি ফ্লিক বোধহয় দেখিয়েছেন বার্সেলোনা, এবং তার ক্যারিয়ারের জন্য এটা গুরুত্বপূর্ণ ছিল, স্পেশালি ফ্লিকের জন্য। জার্মানি জাতীয় দলে ওইরকম একটা বাজে সময় পার করার পরে লোকে তো বলতে শুরু করেছিলেন যে তিনি শুধুমাত্র বায়ার্ন মিউনিখের হয়ে ওয়ান সিজন ওয়ান্ডার, কিন্তু সেটা তিনি ভুল প্রমাণ করলেন এমন এক রিয়াল মাদ্রিদকে টপকে গিয়ে, যে রিয়াল মাদ্রিদকে লোকে ফেভারিট ধরেছিল। বার্সেলোনা লা লিগার চ্যাম্পিয়ন 28তম বারের মতো অফিসিয়ালি আমরা ঘোষণা এখান থেকে করে দিতেই পারি। এখন পর্যন্ত আপনি হয়তো 27 দেখছেন, কারণ অফিসিয়ালি সেই ঘোষণা আসে নাই। রিয়াল মাদ্রিদের 36টা ট্রফি আছে লা লিগায়, সেটার অনেকগুলোই আসলে গত শতাব্দীতে জেতা। এই শতাব্দীর লা লিগার ট্রফির হিসাব করলে বার্সেলোনা এখানে অনেকটা এগিয়ে থাকে, এবং লিওনেল মেসি পরবর্তী যুগে এটা হতে যাচ্ছে বার্সেলোনার সেকেন্ড লা লিগা শিরোপা। এটা আসলে কম কি। এবং রিয়াল মাদ্রিদ বার্সেলোনা, দেখা যাক, নতুন কোনো নাটকীয়তা হয়তো আর হবে না লা লিগায়, কারণ রাউন্ড বাকি আছে বার্সেলোনার এই ম্যাচের পর বাকি দুটা।
For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.